কথাটা একেবারে 16 আনা সত্যি। যখন মেয়েদের হাঁটুর উপর জিন্সের প্যান্ট আর হাতে মোবাইল থাকবে তখন জানবে ধ্বংসের শুরু। ভালো ভালো ছেলেদেরও মাথা বিগড়ে যায়, তখনই ঘটনা ঘটে যায়। আর যখনই এটা ঘটে পুরো দেশটা একেবারে উত্তাল হয়ে ওঠে। স্যার, ধর্ষণ তো জিন্স প্যান্ট আর মোবাইল আসার আগেও হতো। আপনার মনে হয় না মহিলাদের স্বাধীনতায় হস্তক্ষেপ না করে পুরুষদের চিন্তা ভাবনা বদলানো উচিত? ওনাদের এটা বোঝানো উচিত যে পুরুষ আর নারী সমান সমান। আমাকে ক্ষমা করো মা, আমাদের এখানকার মা বোনের সাথে এই রকম ঘটনা কখনো ঘটে না। আমাদের বাড়ির মেয়েরা মাথা ঢেকে সংসারে চলে। আমাদের দেশকে একজন মহিলাই চালাতেন। কোনো কোনো রাজ্যে এখনো মহিলারাই মুখ্যমন্ত্রী। শহরে হাজার হাজার মেয়ে পুরুষদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলছে, পয়সা রোজগার করছে, সংসার চালাচ্ছে, দেশ এগোচ্ছে। স্যার চুপ করো মেয়ে, চুপ করো। সব সময় ছেলেদের কাঁধ মেয়েদের কাঁধের থেকে ওপরেই থাকে, আর দুনিয়ার মানুষের কাছে মেয়েরা কাঁধে কাঁধ মেলাবে, এর থেকে আর লজ্জার ব্যাপার কি হতে পারে? দেশ থোড়াই আগে এগোবে। মেয়েরা আজও বাচ্চার জন্ম দেয়, মেয়েরা সংসার দেখবে, ঘরটাকে সাজাবে, আর ছেলেরা রোজগার করবে, বাচ্চা আর তার স্ত্রীকে সামলাবে। এতদিন পর্যন্ত এটাই হয়েছে আর এটাই হবে। যেটাকে তুমি পরিবর্তন বলছো সেটা পরিবর্তন নয়, ওটা ধ্বংস, ধ্বংস। আর এর শুরুটা তোমরা শহরের লোকেরা করেছো। সমস্ত সংস্কার, সমস্ত শালীনতা মাটিতে মিশিয়ে দিয়েছো তোমরা আর তোমাদের শহর এই দেশকে গড়ে তোলেনি। আমরা এখন এই গায়ের শালীনতা বজায় রেখেছি, এখন আমাদের সংস্কার আর আমাদের মর্যাদাকে বাঁচিয়ে রেখেছি। কেউ বিরোধিতা করতে আসুক না, সংখ্যায় আমরা অনেক, সরকার আমরাই তৈরি করি আবার ফেলেও দিই। কিন্তু বাবা যাচ্ছ কোথায়? বললাম না আব্বু, জানি না, বাস যাচ্ছি। কিন্তু বাবা, এখানে কিছুই হতে পারে না। হতেই পারে আমি। খুদা হাফেজ। আরে বাবা, কিছু তো বলো, হ্যাঁ কি না? হ্যাঁ সীমা, ইটস আ ব্লাডি গুড অফার। এক তো মুম্বাইয়ের মতো জায়গা নেই এই পৃথিবীতে, আর তোমার মতো মেয়েও তো নেই। কাম অন, চলে এসো না। আরে ভাববার সময় তো দাও। আরে কাম অন, আমরা একসঙ্গে থাকবো একই শহরে, তুমি এখনো ভাববে? সীমা, আমি বলছি তুমি আজই রেজিগনেশন দিয়ে দাও আর তাড়াতাড়ি চলে এসো। আর শোনো, মুম্বাইতে এসে ব্যাগ গুছিও। ইয়া, ভেরি ফানি। তুমি আসছো তো পাক্কা? আই মিস ইউ বাবা লটস, আমি সত্যি বলছি। আমি জানি। ঠিক আছে, মা বাবার সঙ্গে কথা বলছি। অসীমা, ইটস ভেরি গুড অপরচুনিটি। এমন সুযোগ বারবার আসে না। আর আসিমা, প্রসেনজিৎও তো আছে ওখানে। বিয়ের আগে দুজনে সময় কাটালে ভালো হবে। আর দিদি, শুধু সময় কাটালেই কিন্তু হবে না। আর তুমি জানো, 3 বছর ধরে আমি ওয়েট করছি, কবে আমি করিনা কাপুরের মতো লেহেঙ্গা বানাবো, কবে তোমার বিয়ে হবে, কবে বউ ভাত হবে। উফ দিদি, তুমি তো আমাকে পুরো বোর করে দিচ্ছ। এই হ্যালো, এটা আসল লাইফ, কোনো করণ জোহরের মুভি নয়। আরে আমাদের ক্যারিয়ার সেটেল করতে হবে, নিজেদের সেটেল করতে হবে। আর প্রসেনজিৎ ওখানে গেছে 1 বছরও হয়নি। অ্যান্ড ইউ হ্যাভ নো আইডিয়া যে কর্পোরেট সেক্টরে কতটা কম্পিটিশন থাকে। ইউ হ্যাভ টু বি অন ইউর টোজ অল দ্য টাইম। শোনো, ওটাতেই তো মজা। মুম্বাইয়ের কম্পিটিশন, পুরুষ হোক বা মহিলা, তার থেকে তার বেস্টটা বার করে আনে। জানি না বাবা, কিন্তু প্রথমবার মুম্বাই, আমার তো একটু নার্ভাস লাগছেই। আমার মেয়ে অসীমা আর নার্ভাস, এটা হতেই পারে না। আর দেখো, ওই রেজিগনেশন লেটারটা টাইপ করেছো? আজকে দিয়ে দেবো। অ্যাবসলিউটলি। অ্যান্ড ট্রাস্ট মি অসীমা, এই সিদ্ধান্ত তোমার লাইফটাই চেঞ্জ করে দেবে। হোপফুলি। খাও খাও। কিসের প্রবলেম? কি মানেটা কি? সবসময় এত কি দেখো? কই না তো। কি না তো না তো, অনেক দিন ধরে দেখছি, সব সময় দেখতেই থাকো। আর কোনো কাজকর্ম নেই? প্রবলেম আছে কোনো লাইফে?
প্রসেন ওঠো না, আমি 5 মিনিটের মধ্যে অফিসে বেরোবো। আর 5 মিনিট প্লিজ। অফিসে অনেক কাজ ছিল, অনেক রাতে শুয়েছি, আমি 5 মিনিটের মধ্যে উঠছি। আচ্ছা ঠিক আছে, যেসব কাজ আছে এই উইকেন্ডেই শেষ করে ফেলবে। সানডে বাড়িতে কোনো কাজ আনবে না, আমি এখনই বলে দিলাম। সানডে সকালে তাড়াতাড়ি উঠবো, কফি খাবো আর বাইরে গিয়ে প্রচুর টাইম স্পেন্ড করব। ওকে? ওকে। আই লাভ ইউ। এখন ঘুম আসছে না? দুষ্টু একটা। আরে শোনো না, শোনো। এই ইউ, শোনো, এদিকে এসো। তোমাকে ভালো করে বললাম, তোমার মাথায় ঢুকলো না? সাহস হলো কি করে এসব করার? কি ভেবেছোটা কি তুমি আমাকে? হ্যাঁ? Excuse me, what happened? Any problem? স্যার, এই ছেলেটা অসহ্য। আমি যখনই সোসাইটিতে আসি, যেখানেই যাই, ও সব সময় দেখতে থাকে। এর নোংরা নজর সরেই না, এন্ড হি ইজ সো ইরিটেটিং। কিরে, মারধর খেতে চাস নাকি? আমি ওকে বলেওছি, কিন্তু ওর মাথায় কিচ্ছু ঢোকে না। মাঝে মাঝে মনে হয় এক থাপ্পড় মারবো, তাহলে ওর মাথায় ঢুকবে। তোর নাম কি? আমজাদ। আরেকবার যদি এরকম করিস না তো এখান থেকে বাইরে বের করে দেবো। চল, যা ডিউটি কর, চল। ডোন্ট ওয়ারি, আমরা সেক্রেটারির সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। থ্যাংক ইউ। মুম্বাইয়ের একটি পশ হাউজিং সোসাইটি, একজন সিকিউরিটি গার্ড বিল্ডিং এ বসবাসকারী একটি মেয়েকে সব সময় অশ্লীল নজরে দেখতে থাকে, তাকে সব সময় ডিসকমফোর্ট ফিল করায়। সেই মেয়েটি চুপ করে থাকে না, ইগনোরও করে না, সে প্রতিবাদ করে আর তাকে ওয়ার্নিংও দেয়। এই ওয়ার্নিং এর কারণে বিল্ডিং এর অন্যরাও এগিয়ে আসে, তারাও তাকে হুঁশিয়ারি দেয়, আর ওই সিকিউরিটি গার্ড চুপচাপ নিজের ডিউটি করতে চলে যায়। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে এই হুঁশিয়ারি, এই ওয়ার্নিং কি ঠিক ছিল, নাকি যথাযথ পদক্ষেপ না করা একটা সংকেত ছিল যে বড় কিছু ঘটতে চলেছে। সালা পেটে ইঁদুর দৌড়চ্ছে বে। তোর খাবার রেডি হলো রে? আচ্ছা, তুই আর একটা একটু মেখে দে না। আমাদের যে সুপারভাইজার ছিল শালা পোকা একটা, রক্তচোষা জোক। আবার কি হলো বীরজু? আরে ভাই, এ তো রোজকার ব্যাপার। আমি বললাম ডবল ডিউটি করব তো ডবল পয়সা নেব, এটাই তো সোজা হিসেব। তা বলে কি না বেটা 1.5 দেবো। কেন ভাই, মগের মূল্যক নাকি? হ্যাঁ? আরে ভাই, এটা তো সোজা হিসেব, ডবলের ডবল। আমিও শালা মুখের উপর বলে দিয়েছি, তোমার ডবল ডিউটি না পকেটে পুরে রাখো। আমি তো ভাই নাকে তেল দিয়ে ঘরে নাক ডেকে ঘুমোবো, কি বলিস? আরে তোর আবার কি হলো, এরকম মুখ ফুলে আছিস কেন? তোর সুপারভাইজারও কি টাকা পয়সা কেটে নিয়েছে নাকি? শালি আমাকে বলে যে থাপ্পড় মারবে। কোন শালি? 804 যে সাহেব থাকে না, ওর রাখেল শালি আমাকে বলে যে থাপ্পড় মারবে, আবার সবার সামনে বলেছে। তুই কি উল্টো পাল্টা কিছু করছিস নাকি? শালা মেয়েগুলো ভদ্রতাই জানে না, চরম নির্লজ্জ এক একটা। আমাকে বলছে থাপ্পড় মারবে। ও আমজাদ, এখানকার হিসাব নিকেশ না আমাদের গ্রামের মতো না যে মেয়েরা সবসময় মাথা নিচু করে চলবে। এখানকার হিসেব আলাদা। প্রথম আমারও খুব প্রবলেম হতো, পরে সব সয়ে গেছে। তোকে একটা কথা বলছি শোন, এসব ফালতু কথা ভাবিস না। আর এই জিন্স পরা ম্যাডামদের নখরা সহ্য করা শিখে নে বাবু। আমি বলি কি, চোখ বুঝে ডিউটি করা শিখে নে। ডিউটি নে, খা।
ডার্লিং, হাউ আর ইউ? প্রসেন, শোনো না, ঘরে ইলেকট্রিসিটি নেই, কি করব? তাহলে সিকিউরিটিকে বলে দাও না, ও ঠিক করে দেবে। আর এমনিতেও কমপ্লেক্সে 24 ঘন্টার জন্য একটা ইলেকট্রিশিয়ান রয়েছে, ওকে ফোন করো। তোমার কাছে ইলেকট্রিশিয়ানের নাম্বার আছে? কারণ ইন্টারকমও কাজ করছে না। আমার কাছে এ উইং এর সিকিউরিটি গার্ডের নাম্বার আছে, সো আই উইল ফরওয়ার্ড ইউ দিস নাম্বার। তুমি ওকে বলো ইলেকট্রিশিয়ানকে ডেকে দিতে, রাইট? ওকে, বাই, সি ইউ। হ্যালো। হ্যাঁ, ওয়াচম্যান। হ্যাঁ, আমি 804 থেকে বলছি। এখানে ইলেকট্রিসিটি নেই, তো ইলেকট্রিশিয়ানকে পাঠিয়ে দেবেন? ওকে ম্যাডাম, 10 মিনিটে চলে আসবে। তাড়াতাড়ি একটু পাঠাবেন প্লিজ। আচ্ছা। আশিমা, 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 আশিমা কি হয়েছে? আশিমা, কমান কমান, আশিমা গেট আপ। সিকিউরিটি, সিকিউরিটি, কেউ আছেন প্লিজ আসুন। আশিমা ওঠো। ও সিকিউরিটি, হেল্প। রফিক বাবু প্লিজ প্লিজ হেল্প, দরজাটা খুলুন প্লিজ। দীনেশ বাবু প্লিজ দরজাটা খুলুন প্লিজ, হেল্প দীনেশ বাবু। আশিমা, আশিমা, হ্যালো। আশিমার প্যারেন্টস কালকের ফ্লাইটে আসছে। আপনার সঙ্গে শেষ কবে ওর কথা হয়েছিল? রাতে দুবার হয়েছিল। প্রথমবার 11:30টার সময় যখন ইলেকট্রিক ছিল না, আর দ্বিতীয়বার ওই 1:15 নাগাদ। প্রসেন, ইলেকট্রিশিয়ান বলল যে শুধু বেডরুমের ফ্যানটা চালিয়ে রাখতে, বাকি সব অ্যাপ্লায়েন্সেস বন্ধ রাখতে। মনে হয় ওয়্যারিংয়ে কোনো প্রবলেম হয়েছে। আচ্ছা, এখনো কাজ করছে নাকি? না না, ও চলে গেছে। কালকে সকালে আবার আসবে, বলল যে কিছু এক্সট্রা ইকুইপমেন্ট লাগবে, ওইসব নিয়ে আসবে। তুমি কখন আসছো? সীমা, অনেক কাজ বাকি, লেট হবে, তুমি শুয়ে পড়ো। ওকে, টেক কেয়ার, বাই। তখনই শেষ কথা হয়েছিল। ইলেকট্রিশিয়ান ওনাকে বলেছিল শুধু ফ্যান অন রাখতে। আশিমা তো আমাকে এটাই বলেছিল। আপনি প্রথমবার ওর সঙ্গে কথা বলেন রাত্রি 11:30 নাগাদ। ও আমাকে ফোন করলো আর বললো ইলেকট্রিসিটি চলে গেছে। আমি তখন ওকে সিকিউরিটির নাম্বার দিলাম আর ওকে বললাম ওদের বলতে ইলেকট্রিশিয়ান পাঠাতে। ডিউটিতে আমজাদ খান ছিল স্যার। এখন কোথায়? এখানেই তো থাকার কথা ছিল, কিন্তু নেই, ও কোথাও চলে গেছে। আবার ফোনটাও তুলছে না ও। ইলেকট্রিশিয়ানকে ডাকো। হ্যাঁ স্যার। এই সিসিটিভি ক্যামেরার ফুটেজ কোথায় স্টোর হয়? কোথাও হয় না স্যার, দিস ইজ অনলি ফর শো। আমি কমিটিকে অনেকবার বলেছি যে ঠিক করিয়ে নিন, ঠিক করিয়ে নিন, মানি ইজ নট ইস্যু, এটা প্রয়োজনীয়, কিন্তু করলো না। এবার হলো তো? স্যার, যে সিকিউরিটি গার্ডকে আশিমা ফোন করেছিল তার নাম আমজাদ খান। ও বেপাত্তা আর মোবাইলও সুইচ অফ। আমি ইলেকট্রিশিয়ানকে ডেকে পাঠিয়েছি।
স্যার আমার নাম শ্যাম তাওড়ে। আমি এই ফ্ল্যাটে দুবারই এসেছিলাম। দুবার? হ্যাঁ সাহেব, প্রথমবার ধরুন ওই 11টা বেজে 45 মিনিটে। হুম, 800 কারেন্ট চলে গেছে, চল। এখনই যেতে হবে? হ্যাঁ, এক্ষুনি যেতে হবে। দাদা কিন্তু প্রবলেমটা কি হয়েছে? ম্যাডাম, প্রবলেম মেন সুইচে মনে হচ্ছে। এখান থেকে ট্রিপ হয়েছিল ভাই। এখন সব ঠিক হয়ে গেছে ম্যাডাম, তাও আপনি একবার চেক করে নিন। থ্যাংক ইউ দাদা। ঠিকই যদি হয়ে গিয়েছিল তাহলে দ্বিতীয়বার কেন এলি? আবারও পাওয়ার ট্রিপ হয়েছিল তো স্যার। আমজাদ আমাকে আবার ডেকেছিল। কটার সময়? 1-1.5 ঘন্টা পরে, ধরুন ওই 1:45টার দিকে স্যার। কি দাদা, একবারে ঠিক করে দাও না, বারবার একই প্রবলেম। ম্যাডাম আবার নিচ থেকেই ট্রিপ হয়েছে। আমি একবার নিচ থেকে চেক করে আসছি। আরে ভাই, বারবার এরকম কেন হচ্ছে রে? ওয়্যারিং এ কোথাও ঘাপলা আছে ভাই। ম্যাডাম একবার ভেতরেও চেক করতে হবে। চলুন। ম্যাডাম এখানে তো সব ঠিক আছে, মেইন লাইনে কোনো প্রবলেম হয়েছে মনে হয়। তো এখন কি করতে হবে? এখন পুরো ঘরের ওয়্যারিংটা চেক করতে হবে ম্যাডাম। এখন এত রাতে? এক কাজ করুন না ম্যাডাম, আপনার বেডরুমের ফ্যানের লাইনটা আলাদা, ওটা এখন চালু রাখুন, বাকি সব বন্ধ রাখুন। সকালের দিকে আমার 2-3টে ছেলেদেরকে নিয়ে আসবো, কিছু জিনিসপত্রও চেঞ্জ হবে, পুরো ঘরের ওয়্যারিংটা চেক করব, কিছু যদি সমস্যা ধরা পড়ে কাজ ফটাফট হয়ে যাবে। ওকে, ঠিক আছে। ব্যাস সাহেব, আমি আমজাদের সাথে নিচে নেমে এলাম। আর আমজাদ উধাও। বাড়ির চাবির 2টো সেট আছে, একটা আমার কাছে আর একটা আশিমার কাছে। ঘরে ফোর্স এন্ট্রির কোনো চিহ্ন নেই। হয় আশিমা নিজে দরজা খুলে দিয়েছিল, না হলে কেউ দরজা খুলে ভেতরে ঢুকেছে। না, আমরা তো কোনো আওয়াজ শুনিনি। না, আমরাও তো কোনো আওয়াজ শুনিনি। কিন্তু প্রসেনজিৎ তো বললো যে বডিটা পাওয়ার পর আপনাদের ফ্ল্যাটের বেলি বাজিয়েছিল ভোর 4:20 রফিক বাবু প্লিজ প্লিজ হেল্প! দীনেশ বাবু প্লিজ দরজাটা খুলুন, প্লিজ হেল্প! দীনেশ বাবু! সরি স্যার, আমি শুনতে পাইনি। না, আমিও তো শুনিনি স্যার। লোডশেডিং 2বার হয়েছিল আর ঘরে কোনো ফোর্স এন্ট্রিও হয়নি। প্রতিবেশীরা সারা রাত ঠিকঠাক ঘুমিয়েছেন, তারা কিচ্ছু শুনতে পাননি। না কারো কোনো চিৎকারের আওয়াজ, না কারো ছটফট করার আওয়াজ। ওনারা তো প্রসেনজিতের বেল বাজানোর আওয়াজটাও শুনতে পাননি। আর সিকিউরিটি ম্যান আমজাদ খান উধাও ছিলেন। আমজাদ আর আশিমার মধ্যে প্রথম থেকেই ঝামেলা ছিল, আর সেই রাতে আমজাদ আর ওই ইলেকট্রিশিয়ান 2বার ফ্ল্যাটে গিয়েছিল। আগে নাইট ডিউটি থেকে এখনো ফেরেনি আমজাদ। ওয়ার কাউকে চেনেই মুম্বাইতে? আমাকেই চেনে স্যার, আর ওই বীরজুকে, মানে ব্রিজেশ তিওয়ারি, আমাদের সঙ্গেই থাকে। তোমরা দুজনও সিকিউরিটির কাজ করো? হ্যাঁ সাহেব। এই বীরজু কোথায়? ডিউটিতে আছে বোধহয়। আমাদের সিকিউরিটি এজেন্সির নয় স্যার। ছুরি দিয়ে গলাটা কাটা হয়েছে, একেবারে তাই, কোনো ভুল নেই। মৃত্যুর সময়? রাত এই 1:30 থেকে 2:30-এর মধ্যে। কোনো সেক্সুয়াল অ্যাসল্ট? না, সেরকম কিছু বোঝা যাচ্ছে না। তবে ডিটেল পোস্টমর্টেম রিপোর্টের পরে হয়তো বলা যেতে পারে। কিন্তু হাতাহাতি তো হয়েছে দেখুন। আর মেয়েটা ফাইট ব্যাকও করেছিল। হাতে নখের আঁচড় রয়েছে, পুরো শরীরে রয়েছে, গলাতেও রয়েছে।
অ্যাটাকার মনে হয় মেল ছিল। জামা কাপড় তো ছেঁড়া রয়েছে। হতে পারে রেপের অ্যাটেম্প নেওয়া হয়েছিল আর মেয়েটাও ফাইট ব্যাক করেছিল। আর কিন্তু প্রতিবেশীরা তো বলছিল কোনো চিৎকার শোনেনি, কোনো আওয়াজ শোনেনি, কিচ্ছু না। এত গভীর ঘুম সব প্রতিবেশীর, এটা বিশ্বাস হয় না। এখানে তো গুলমার্গ শ্রীনগর লেখা আছে। লোকটা 2 বছর ধরে আপনার এজেন্সিতে কাজ করছে, না গ্রামের কোনো অ্যাড্রেস রয়েছে, না কোনো কন্ট্যাক্ট নাম্বার। সত্যি কথা বলতে কি এসব লোকদের না কোনো ঠিকানা থাকে, না কোনো ফোন নাম্বার থাকে, যখন তখন সিম বদলায়। স্যার ও তো প্রায় রেগুলারই ছিল। ওর এজেন্সির কাছে ওর বেসিক কোনো অ্যাড্রেসই নেই, কোনো অ্যাড্রেসই নেই। এই লোকটা কি করে রেগুলার হতে পারে? আর আপনারা বলছেন যে আশিমার সাথে ওর কোনো ঝগড়া হয়েছিল, তো কোনো অ্যাকশন নেননি কেন আপনারা? অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে আমরা এই সাজেশনটাই দিতাম যাতে পুরো সিকিউরিটি সিস্টেমটা চেঞ্জ করা হয়। আপনাদের 3টে বিল্ডিং, 18 জন গার্ডস, একজন সুপারভাইজার, কিন্তু কোনো গার্ডেরই পেপার স্টিক নেই, আর তার মধ্যে একজন মিসিং। স্যার কি করে বোঝাবো? লোকে কোটি কোটি টাকার ফ্ল্যাট কেনে, লাখ লাখ টাকার গাড়ি কেনে, কিন্তু সিকিউরিটির জন্য ওরা 4-5 হাজার টাকাই মাত্র খরচ করে। মাত্র 500 টাকা খরচ করতে বললে ওরা একেবারে মিটিং ডেকে যুদ্ধ শুরু করে দেয়। আরে কোটি টাকার ফ্ল্যাট, কিন্তু মাত্র 5,000 টাকা সিকিউরিটি, কি করে রক্ষা করবে স্যার? ফোর্স এন্ট্রির কোনো চিহ্ন নেই, হাতাহাতি তো হয়েইছে, কিন্তু কেউ কিচ্ছু শুনেনি। প্রসেনজিতের বাজানো ডোরবেলও শোনেনি। এই প্রসেনজিতের কল রেকর্ড এসেছে? অফিসেই ছিল স্যার। আমি 2 বন্ধুকে জিজ্ঞেস করেছি, একজনকে ওয়ার্ল্ডলিতে ড্রপ করেছে আর একজনকে দাদার। এর মানে হলো এখন আমাদের প্রধান দোষী হলো আমজাদ খান, সিকিউরিটি গার্ড, যে এই মুহূর্তে নিরুদ্দেশ। স্যার আমি ওর ছবি শ্রীনগর ফ্যাক্স করেছি। ওখানকার হেডকোয়ার্টার জানিয়েছে যে ওটা স্ক্যান করে খোঁজ খবর করবে। সেলফোন এখনো তো সুইচড অফ স্যার। হ্যালো সাহেব, ব্রিজেশ তিওয়ারি বলছি, আমজাদ খানের সাথে থাকি। আমজাদ ফোন করেছিল সাহেব, ও বলল খুব বড় ভুল করে ফেলেছে, বড় একটা অপরাধ করে ফেলেছে। কোথা থেকে করেছিল ফোন? সেটা বলেনি স্যার। মাথা ঘুরে গেছিল আমার, মাথায় রক্ত উঠে গেছিল, আরে পাগল হয়ে গেছিলাম। আরে পাগল, কোথায় লুকিয়ে আছিস তুই? আরে এখানে পুলিশ তোকে খুঁজছে। এক কাজ কর, তুই জলদি এখানে চলে আয় আর পুলিশকে সব ঘটনা বলে দে। তোর জন্য আমাদের সবাইকে মরতে হচ্ছে। আমি এখন আর আসবো না। তবে কোথায় যাবি তুই? যাচ্ছি ভাই। জিজ্ঞেস করিস না কোথায় যাচ্ছি। আমজাদ তুই? ওর ফোন নাম্বার ট্র্যাক করো, আর যাতে মুম্বাই ছেড়ে পালিয়ে না যায়। স্যার দ্বিতীয়বার যদি ও ফোন করে তাহলে ওকে বুঝিয়ে দিও, যত পালাবে ততই ফাঁসবে। ধরা তো এমনিতেই পড়বে, স্যারেন্ডার করার জন্য বলে দিও ওকে। স্যারেন্ডারের মানে বোঝো তো তুমি? জানি স্যার, আর আমি ওকে বুঝিয়ে দেবো স্যার। আশিমা আমাকে একবার ওই সিকিউরিটির ব্যাপারেও বলেছিল, কিন্তু আমি সিরিয়াস নেইনি ব্যাপারটাকে, সেই জন্য আমিও খেয়াল করিনি। সোসাইটিতে সবাই জানতো যে সেই দিন আশিমা সবার সামনে ওকে বকেছিল, কিন্তু ফিরোজপুরের ছেলে স্যার, ওর নাম আমজাদ খান। ওর বাবা ট্রেড পোস্টে কাজকর্ম করে। আমজাদের ঘর কোনটা? কোনটা? এইটা? আমজাদ কোথায়? 5 বছর ধরে ওর মুখটাও দেখিনি স্যার। আর এখনো কাউকে মুখ দেখাতেও পারবে না। মুম্বাইতে একটা মেয়েকে খুন করেছে ও। 2 বছর আগে ওর একটা ফোন পেয়েছিলাম, তখন তো বলেছিল সব ঠিক আছে, রোজগার পাতিও ভালো, কিন্তু স্যার ও আমাদের একটা পয়সাও পাঠায়নি। বিশ্বাস করুন, একটা পয়সাও আজ পর্যন্ত পাঠায়নি। ভেবেছিলাম বুড়ো বয়সে লাঠি হবে, লাঠি হওয়া তো দূর, কি করে
করে ফেললো। হায় আল্লাহ, এ কি করলো? দেখুন, এইসব নাটক করা বন্ধ করুন এবং সব সত্যি কথা বলে দিন। আমরা মিথ্যে বলছি না স্যার। যদি মিথ্যে বলতাম তাহলে কি আমরা এরকম গরিব থাকতাম? যদি আমি জানতে পারি যে আপনাদের টাচে আছে ও, আর আপনারা আমাদেরকে বলেননি, তাহলে খুব খারাপ হবে। মুম্বাই পুলিশ আর আমরা আপনাদের অবস্থা কিন্তু একেবারে খারাপ করে দেব। সে তো আমজাদ করেই দিয়ে গেছে, আর খারাপ করার কি বাকি আছে স্যার? 5 বছর আগে উপার্জন আর ভালোভাবে জীবনযাপনের উদ্দেশ্যে আমজাদ নিজের গ্রাম থেকে বেরিয়ে পড়েছিল। 2 বছর আগে আসিমা মুম্বাই এসেছিল নিজের কেরিয়ার তৈরি করতে। আসিমা আমজাদের বিকৃত নজরের শিকার হয়, আর এখন আমজাদ উধাও। সে পালিয়ে বেড়াচ্ছে পুলিশের কাছ থেকে, নিজের কাছ থেকে, নিজের বিকৃতির কাছ থেকে, আর নিজের বিকৃতির পরিণামের থেকে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। স্যার, আমজাদ 10 মিনিটের জন্য সেল অন করেছিল। লোকেশন বরিভ্যালি স্টেশনের কাছাকাছি। সুরাটের কাউকে ফোন করেছিল। হ্যাঁ আমজাদ, বল ভাই। আমি কিছুদিন তোর ওখানে গিয়ে থাকবো। আজকে সন্ধ্যেবেলায় বেরোচ্ছি। সব ঠিকঠাক আছে তো ভাই? না ভাই, কিচ্ছু ঠিক নেই। পৌঁছে সব বলছি তোকে। আর শোন না, আমাকে নিতে আসবি তো সুরাট স্টেশনে? হ্যাঁ হ্যাঁ, আসবো তো ভাই। ঠিক আছে, সন্ধ্যের মধ্যে পৌঁছে যাব। আর স্টেশনে পৌঁছে তোকে ফোন করছি। খুদা হাফেজ। আমরা সুরাটে ওর বন্ধুকে ফোন করে জানিয়েছি ওকে যেন অ্যালার্ট না করে। করবে না স্যার? ওর পিন পয়েন্ট লোকেশন ট্রেস করো, চলো। चल चल খুব শখ না তোর পালানোর? চল চল। সবার সামনে বলেছিল থাপ্পড় মারবে, সালা সবার সামনে অপমান করেছিল। তারপরে আমি ঠিক করে নিয়েছিলাম ওকে দেখাবো আমি কি জিনিস। ম্যাডাম, প্রবলেম মেন সুইচে মনে হচ্ছে। প্রথমবারে আমার ওই মেয়েটার বাড়িতে ঢোকার সুযোগ হয়নি, সেই জন্য দ্বিতীয়বার আমি ইলেকট্রিক্যাল লাইন বন্ধ করে দিই। ম্যাডাম, একবার ভেতরেও চেক করতে হবে। চলুন। আর এইবারে আমার হাতে চাবিটা চলে আসে। তারপর কিছুক্ষণের মধ্যে আমি ওর ঘরে ঢুকে যাই।
ছুরিটা নিয়েই আমি ভেতরে ঢুকেছিলাম। এরপরে কোনো গণ্ডগোল করলে আমিও জবাব দেওয়ার জন্য তৈরি ছিলাম। ও জেগে যায়, হাত পা ছুঁড়তে লাগে, আমার কথা শুনেনি। তখন তো শুধু একটাই কথা মাথায় ঘুরছিল, আমার সাথে লড়বে, আমাকে থাপ্পড় মারবে। আমি একটু ভয় পেয়ে গেছিলাম, মনে হচ্ছিল প্রতিবেশীরা জেগে যাবে আর তাহলেই সব শেষ। খুব চিৎকার করছিল, তাই আমি ওর গলাই কেটে ফেললাম। কলোনির বাইরে একটা ময়লা ফেলার জায়গা আছে, ইউনিফর্ম আর ছুরি ওখানেই ফেলে দিয়েছিলাম আমি। সাহায্যের জন্য কত চিৎকার করেছিল আমাদের মেয়েটা, শি শাউটার অ্যান্ড শাউটার, কিন্তু কেউ শোনেনি বা শুনলেও কিছু করেনি। কেউ ইনভলভ হতেই চায় না, কোনো কিছুতেই ইনভলভ হতেই চায় না। সবাইকে নিজেদের জীবনে এতটাই ইনভলভ। কি হয়েছে আমাদের সবার? যখন কিছু ঘটে তখন আমরা কান্নাকাটি করি, কিন্তু সেই ঘটনাটাকে বন্ধ করার জন্য আমরা আঙুল পর্যন্ত তুলি না। আর যখন সেটা অসহনীয় হয়ে ওঠে আমরা রাগ দেখাই, রাস্তায় নেমে পড়ি। আর ঠিক তারপরেই ব্যাক টু স্কোয়ার ওয়ান। আমরা আর আমাদের জীবন, আমাদের ইনভেস্টমেন্টস, আমাদের সেভিংস, ইএমআই, ব্লাড প্রেশার, ছুটি, ফরেন এডুকেশন, প্রমোশন, দিস অ্যান্ড দ্যাট। আরে ভাই, আমি শুনেছি ওই সিকিউরিটি সার্ভিসটা নাকি বেস্ট। সেসব তো ঠিক আছে, কিন্তু গেটে সারাদিন বসে আরাম করার জন্য 11,000 টাকা পার মান্থ ইজ নট হ্যাপি। দেখ, কেউ এগ্রি করবে না। আরে ভাই, 11,000 তো ওরা বলেছে, আমরা থোড়ি ওকে অতটা দেবো। আমরা 7 থেকে শুরু করব, 8 অব্দি কি রাজি হয়ে যাবে, কি বলো? ভাই টাকা তো অনেক, কিছু তো কম করাতেই হবে। তাহলে সব মেম্বারদের রাজি করাবো কেমন করে? না তা বলে কি করে হবে, রাজি তো করাতেই হবে। কিছু তো একটা করতেই হবে নাকি? ঠিক। পুলিশ এখন আমজাদ খানের বিরুদ্ধে চার্জশিট ফাইল করছে। মার্ডারের সঙ্গে সঙ্গে মোলেস্টেশন আর অ্যাটেম্পটেড রেপের চার্জও তৈরি করা হবে। সাম্প্রতিককালে ঘটা দিল্লি কেসের পর মনে করা হচ্ছে যে এই কেসটাও ফাস্ট ট্র্যাক কোর্টেই দাখিল করা হবে। এই কেসটার ক্ষেত্রেও হয়তো অপরাধীকে কঠিন থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে। যেমন দিল্লির কেসটাতে মৃত্যুদণ্ডের দাবি করা হয়েছে। অপরাধের জন্য কঠোর শাস্তি হওয়া উচিত। শাস্তির ভয় অপরাধকে কন্ট্রোল করে। যেমন শাস্তির প্রয়োজন, তেমন অপরাধকে বন্ধ করার জন্য পদক্ষেপ নেওয়ারও দরকার। যেই সিকিউরিটি এজেন্সি আমজাদ খানকে কাজ করার জন্য রেখেছিল, ওই এজেন্সির নিজেদের কাগজপত্রেই গন্ডগোল আছে। পুলিশ জানতে পেরেছিল যে রেজিস্ট্রেশনে প্রবলেম আছে, কোনো এমপ্লয়ির রেকর্ডই ঠিক করে রাখা নেই। আর সবচেয়ে চিন্তাজনক বিষয় হলো যে বেশিরভাগ এজেন্সিরই একই অবস্থা। বিল্ডিং এর ম্যানেজমেন্ট কমিটি টাকা বাঁচাতে চায়, প্রশাসন সঠিকভাবে কাজ করতে পারে না,
আর এমন এজেন্সির ওপর ক্র্যাকডাউন হতে পারে না। কোথাও কারো ওপর কোনো প্রেশার নেই, আর ততক্ষণ নয় যতক্ষণ পর্যন্ত কোনো ভয়ঙ্কর অপরাধ করা নাড়ছে না যে জাগুন, আপনি বিপদের মধ্যে রয়েছেন। আমজাদ খানের শাস্তি অবশ্যই পাওয়া উচিত, যাতে আসিমার সঙ্গে ন্যায় হয়, যাতে সমাজের দেশের আইন বহাল থাকে। কিন্তু এই অসমান ভাগে ভাগ করা সমাজ নিজেই কি নিজের অপরাধী নয়? এর জন্য কি সাজা আছে আর কাকেই বা দেওয়া হবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যে এই অপরাধ বন্ধ কি করে করা যাবে? আমরা একটা কথা স্পষ্ট করে দিতে চাই যে আমরা মেয়েদের উপর ঘটে চলা সেক্সুয়াল অ্যাটাককে কোনো ইকোনমিক জাস্টিফিকেশন দিচ্ছি না। মেয়েদের উপর অত্যাচার করা, যেখানে রেপও শামিল, এটা আসলে পুরুষ প্রধান সমাজের একটি বাই প্রোডাক্ট। আর এই বিষয়ে প্রতিক্রিয়া আমরা আমাদের পলিটিশিয়ানদের মুখে প্রায়ই শুনতে পাই, যারা মেয়েদের কাপড় আর তাদের টেকনোলজি ব্যবহার করার বিষয়ে প্রায় মন্তব্য করে থাকেন। এই মধ্যযুগীয় চিন্তা পুরুষদের সমাজে একটা বিকৃতি বলা যায়। মেয়েদের প্রতি ঘৃণা সমাজের বিভিন্ন শ্রেণীর পুরুষদের মধ্যেই দেখা যায় একটা রোগের মতো। কিন্তু আমরা আলোচনা করছি একটা বিশাল বড় রোগের কথা, যেটা পুরো দেশকে ভাইরাসের মতো ভিতর থেকে খেয়ে ফেলছে। আর সেটা হলো একতরফা বিকাশ। আমাদের দেশে অনেকগুলো ভারত আছে, আর সেই আলাদা আলাদা ভারতের আলাদা আলাদা অঙ্গ আছে, যেখানে সাংবিধানিক অধিকারের বার্তা কখনো পৌঁছতেই পারে না। উন্নয়নশীল শহুরে ভারতকে আর্থিক আর সামাজিক অন্ধকারে ছটফট করা ভারতের সম্পর্কে চিন্তা করতেই হবে। সেই সময়টা এসে গেছে, যেটা অনেকদিন আগেই আসলে চলে এসেছে, আর সেটা বারবার ইঙ্গিত দিচ্ছে। লক্ষ লক্ষ মানুষ গ্রাম থেকে শহরের দিকে রওনা দিচ্ছেন। ছোট ছোট এলাকা রাতারাতি শহর হয়ে যাচ্ছে, কিন্তু গ্রাম থেকে আসা মানুষ এই হঠাৎ তৈরি হওয়া শহরে কি মানসিকভাবে শহুরে হয়ে উঠতে তৈরি? ওনাদের জন্য কি আমাদের শহরে সেই সমস্ত সুবিধা আছে যা তাদের সভ্য সমাজে জায়গা দিতে পারবে, তাদের ভালোভাবে জীবনযাপনের জন্য সুযোগ করে দেবে? তবে কেন আমাদের নেতা, আমাদের প্রশাসন আরবান মাইগ্রেশনকে দোষ দেওয়ার বদলে উন্নয়নকে গ্রাম পর্যন্ত নিয়ে যাচ্ছেন না? কেন জাতীয় এবং আন্তর্জাতিক ইভেন্টগুলি শুধু শহর পর্যন্ত সীমাবদ্ধ থাকছে? এগুলোর আয়োজন গ্রামে কেন করা হচ্ছে না? প্রোগ্রেসিভ চিন্তাভাবনা পিছিয়ে পড়া মানুষগুলোকে কেন সামনে আনছে না? যতক্ষণ না আমরা এই প্রশ্ন বারবার তুলব আর তার জবাব দিতে প্রশাসন এবং সমাজ উপযুক্ত পদক্ষেপ না নেয়, ততক্ষণ অপরাধ কখনোই থামবে না। 2005 সালে ধনঞ্জয় চ্যাটার্জির ফাঁসি হয়েছিল। সে কলকাতার একটি সোসাইটির সিকিউরিটি গার্ড ছিল, আর সে একটি বাচ্চাকে রেপ এবং মার্ডার করেছিল। কিন্তু এই আমজাদ খান এবং দিল্লির ধর্ষণকারীদের উপর এর কোনো প্রভাব পড়েছে? তাদেরকে একবারও মনে হয়েছিল যে এরকমটাও হয়েছে? কিন্তু সেই সব বড় লোকদের কি ফাঁসির সাজার কোনো রকম ভয় আছে, যারা প্রতিদিন মেয়েদের রেপ করে, তাদের উপর অত্যাচার করে, আর তারা সেটা বুক ফুলিয়ে করে? যদি আমজাদ এমন কোনো পরিবারে বড় হতো যেখানে মেয়েরা দাসীও না আবার দেবীও না, বরং তারা সমানভাবে নাগরিক, যদি আমজাদ এমন একটা পরিবারে বড় হতো যেখানে সবাইকে উন্নতি করার সমান সুযোগ দেওয়া হতো, তাহলে এটা বলাই যায় যে আমজাদ ওই বিকৃতির শিকার হতো না, আর আসিমা আমজাদের শিকার হতো না। আপনি একে আমার কল্পনা বলতেই পারেন, কিন্তু যেখানে এই কেসটার প্রশ্ন উঠছে, আসিমার আসল দোষী আমজাদ খান, তার শাস্তি হওয়াই উচিত। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল 10 থেকে আরও একটা নতুন কেসের সঙ্গে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুরক্ষিত থাকবেন, আর একজন ভালো নাগরিক হয়ে সুন্দর সমাজ গঠনে আপনিও যোগদান করুন। জয় হিন্দ।